হে ওয়েলকাম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আমরা এমন একটা মুভি সম্পর্কে জানবো যেখানে একজন পাগল মানুষ, মানে এক কথা বলতে গেলে তাকে পাগলই বলা চলে। যাই হোক, তো সে মরার পরেও লোকেদের কিভাবে মারে এবং মুভিতে পুলিশ সেই পাগলকে কিভাবে আটকায় তা খুব আকর্ষণীয় ভাবে দেখানো হয়েছে। আর আজকের এই মুভির নাম হলো আরিয়ান। তো কাহিনী শুরুতে আমরা একজন লোককে দেখি যে আগুন লাগা জঙ্গলের মাঝখানে লাইটার নিয়ে দাঁড়িয়ে আছে এবং সে একজন মৃত মানুষকে আগুন লাগিয়ে জঙ্গল থেকে চলেও যায়। আর এখান থেকে কিছু সময় পরের দৃশ্যে আমাদের দেখানো হয় যেখানে আমরা বিগ ভিশন টিভি নামের নিউজ চ্যানেলকে দেখি, মানে তাদের অফিসকে। আর হরি হচ্ছে ওই চ্যানেলের ডিরেক্টর গাইস। তো সে নয়নাকে বলছিল যে মিনিস্টার অশোকের আমাদের আজ ইন্টারভিউ নেওয়ার কথা ছিল, কিন্তু সে আজ আসেনি। সেটি তো না হয় পরের সপ্তাহে নিয়ে নেব, কিন্তু আপাতত তার জায়গায় অন্য কাউকে তো নিতে হবে। তখন এটি শুনে নয়না হরির উপর চিৎকার করে। সে বলে যে ইন্টারভিউ 1 ঘন্টার মধ্যে শুরু হতে চলেছে, এর জন্য আমি অনেক পরিশ্রম করেছি, সাথে অনেক এভিডেন্স প্রুফ জোগাড় করেছি যাতে করে আজকে মিনিস্টারের সত্যতা লোকেদের সামনে নিয়ে আসতে পারি। তো হরি বলে যে দেখো এখন নেই তো কি করব, আমার কাছে একজন ব্যাকআপ গেস্ট আছে। তো নয়না বলে যে দেখো আমি এসব জানি না ব্যাস, এবং গাইস কথাটি বলেই সে চলে যায়। তারপর গাইস আমরা একজন অভিনেতাকে দেখি যার নাম কৈলাস। তো এবার সিন চেঞ্জ হয় এবং আমরা দেখি যে ব্যাকআপ গেস্ট অন্য কেউ নয়, কৈলাসই। তখন এটা শুনে নয়না বলে যে এই ঠোরকি। তো হরি বলে ঠোরকি কিসের? আরে এ হলো তামিল সিনেমার আগামী সুপারস্টার, এতে করে আমাদের শোয়ের টিআরপি অনেক বাড়বে এই আর কি। এবং তুমি জেনে অবাক হবে যে কৈলাসও অনেক সময় ধরে আমাদের শোতে আসার জন্য অনেক চেষ্টা করেছে। তো নয়না বলে যে দেখো আমি একজন চরিত্রহীন লুচ্চার ইন্টারভিউ কখনোই নিব না। তো হরি তাকে বোঝায় যে দেখো তুমি শুধু নিজের কাজ করো, যা মনে আসে জিজ্ঞেস করে নাও, তাকে নিয়ে তোমার কোনো ভয় নেই, জিজ্ঞেস করো, শুধু আমাদের টিআরপি চাই যেভাবেই হোক। এমনিতে তার উপর অনেক কন্ট্রোভার্সি চলছে, তো তুমি এমন কিছু করো যাতে আরো কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়, কারণ লোকেদের তো সেটি দেখতেই মজা লাগে। এবং এমনিতে পরের সপ্তাহে তার 4th কেসের কোর্টে হিয়ারিং আছে, আর তাই অনেক ভেবেচিন্তে নয়না এবার রাজি হয়। এখন গাইস আমরা ইন্টারভিউর আগের সময় দেখি যেখানে একজন লোক যার নাম আলগার, সে তৈরি হয়ে ওই ইন্টারভিউতে যায়। আর তখন ইন্টারভিউ শুরু হয় এবং নয়না এখানে কৈলাসকে ইন্ট্রোডিউস করে। তখনই আমরা অন্য নিউজ চ্যানেল ওয়ালাদের দেখি যারা কৈলাসকে 1 বছর ধরে ডাকছে, কিন্তু ওই রকম সুযোগ তারা কোনোভাবেই পাচ্ছে না। তো এখন ইন্ট্রোডাকশনের পর নয়না কৈলাসকে তার 4th কেস সম্পর্কে জিজ্ঞেস করে। তো কৈলাস বলে যে দেখো এই সব একটি ষড়যন্ত্র, তবে হ্যাঁ যতক্ষণ আমার ফ্যানদের সাপোর্ট আছে ততক্ষণ আমার কিছুই হতে পারে না। আর তখনই সে আলগার কৈলাসকে বলে যে তোমাকে সাপোর্ট করা লোকেরাও পাগল আর তুমিও পাগল। এখন এইসব কথা শুনে কৈলাস এখানে প্রথমে রাগ দেখায় না, সে নয়নাকে বলে যে দেখো একে চুপ করাও তুমি। কিন্তু নয়না বলে দেখুন এখন সে প্রশ্ন করেছে তো আমি কিভাবে আটকাতে পারি। তো কৈলাস বলে যে তুমি জানো স্টেট গভর্নমেন্ট থেকে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড আমি পেয়েছি। কিন্তু গাইস তখনই সে আলগার নিজের জায়গা থেকে উঠে কৈলাসের দিকে যেতে থাকে এবং বলে যে অমিতাভ বচ্চন, নানা পাটেকর এরা সব আসল অ্যাক্টর, তুমি জানি না কে, তোমার দ্বারা কি আদৌ অ্যাক্টিং হবে। তো গাইস কথায় কথায় মামলাটি অনেক হিট আপ হতে থাকে। তো নয়না আলগারকে তার নিজের জায়গায় বসার জন্য বলে দেয়। আর এখন কৈলাসও রেগে গিয়েছিল, কিন্তু সেই আলগার তো কৈলাসের পায়ে গুলি করে দেয় আর বলে যে ওখানেই থাকো যেখানে আছো। আর গাইস এই সবকিছু তখন টিভিতে লাইভ চলছিল, সবাই তখন সেখানে ভয়ে পালাতে থাকে, কিন্তু সেই আলগার আগেই সব দরজা বন্ধ করে দিয়েছিল। তখন সব লোকেদের পালাতে দেখে আলগার হাওয়ায় গুলি চালিয়ে দেয় এবং সবাইকে নিজের জায়গায় বসার জন্য বলে যে চুপচাপ বসে যাও নয়তো হা হা হা। তো তারপর আলগার কৈলাসকে বলে যে দেখো এখানে আজকে একজন লোক তো মরবেই, হ্যাঁ কিন্তু সেটা তুমি নও, আর আজকে যে মরবে তার নাম হচ্ছে নারায়ণ। আর তখনই গাইস আমরা একটি ছেলেকে দেখি যার নাম সুরিয়া। তো সুরিয়া সেই ইন্টারভিউ দেখে এবং নিজের জামা কাপড় প্যাক করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর তারপর আমরা বলরাম নামের এক লোককে দেখি যে নিজের ভাই খননকে ফোন করে যে কিনা বোটে আছে। এমনিতে বলরাম তাকে বলে যে তুমি সেই বন্দুকটি যাকে বিক্রি করেছিলে না, সে টিভিতে কাউকে গুলি চালাচ্ছে এবং সেই লোকটি আর অন্য কেউ নয় আলগার। তো খনন এই কথা শুনে তখনই বোটটা ঘুরিয়ে নেয়। আর এদিকে আমরা পুলিশ কমিশনার রবিকে দেখি যে ডিসিপি কবিরকে আলগারকে আটকানোর জন্য বলে। তো কবির বলে যে আগে আমরা আলগারের কাছে যাব, তার দাবিগুলো জিজ্ঞেস করব, কিন্তু যদি সে কিছু না বলে তখন আমরা পরের কথা দেখব। রবি বলে যে তোমার যা করার করো, শুধু তাকে আটকাও। তারপর নয়না আলগারকে জিজ্ঞেস করে যে আপনি নারায়ণকে কেন মারবেন আজ। তো আলগার বলে যে সময় এলে সব বলবো। এখন কবিরও ইন্টারভিউর জায়গায় এবং একজন পুলিশ অফিসারের কাছে ওই বিল্ডিং এর ব্লু প্রিন্ট চায়। তারপর একজন পুলিশ অফিসার কবিরকে বলে আলগার শুধু ছাতা নিয়ে এসেছিল আর কিছুই নেই তার কাছে। তো কবির ভাবে যে বৃষ্টিও হচ্ছিল না, আলগার ছাতা কেন নিল তবে। আর তারপর সব অফিসার তার প্ল্যান বোঝার চেষ্টায় লেগে যায়।
চায় যে কিভাবে কি হবে। কিন্তু গাইস তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয় আর কবিরও এখন ওই বিল্ডিং এর ব্লুপ্রিন্ট পেয়ে যায় এবং সে তখন আলগারকে কল করে। তারপর কবির আলগারের কাছে তার ডিমান্ড জিজ্ঞেস করে যে কি ব্যাপার ভাই বলো। কিন্তু গাইস আলগার তো কিছু না বলেই ফোনটা কেটে দেয়। তো এবার আলগার নয়নাকে বলে যে আপনি আজ পর্যন্ত ক্রিসমন স্কাই, আই অফ হান্টার বা আরিয়ান নামের কোনো বই পড়েছেন কি? তো নয়না তো মানা করে দেয় এবং বলে আপনি কি রাইটার? তো সে বলে যে আমি একজন ফেল্ড রাইটার, আমার পাবলিশার বলেছিল যে আমার ভিতরে নাকি কোনো ক্রিয়েটিভিটি নেই। তো নয়না বলেছে নারায়ণ কি আপনার পাবলিশার? আপনি কি তার উপরেই রেগে আছেন? কিন্তু আলগার বলে যে আমিও চেয়েছিলাম কখনো যে লোকেরা আমার বই পড়ুক, সেটি অনেক এনজয় করুক, কিন্তু আমি এইসব হতে পারিনি। এই কারণেই আমি লোকেদের আমার বইয়ের ক্যারেক্টার বানিয়ে দিয়েছি। তারপর আলগার নয়নাকে নিজের স্টোরি প্লট শোনায় যে আজ থেকে আগামী 5 দিন পর্যন্ত প্রতিদিন একজন মানুষ মরবে এবং তার সম্পর্কে আমি ঠিক 1 ঘন্টা আগে বলে দেব। কিন্তু কেউ যতই চেষ্টা করুক সেই লোকটিকে বাঁচানোর, তবুও সেই লোকটি মরবে। আর তারপর গাইস আমরা হরিকে দেখি যে নয়নাকে বলে যে এখানে আলগার নামের কোনো লোক আসেনি, কিন্তু নারায়ণ নামের একজন লোক এসেছে। তো নয়না আলগারকে বলে যে আপনার সারনেম নারায়ণ না? আর তারপর এটি শুনে আলগার নিজের জায়গায় দাঁড়ায় এবং বলে যে আমার সারনেম নারায়ণই। গাইস এখন সেখানে পুলিশও চলে আসে, কিন্তু আলগার পুলিশ আসাতেই নিজেকে গান দিয়ে মেরে ফেলে। গাইস তারপর পরের দিন রবি কিছু পুলিশ অফিসারদের সাথে কথা বলছিল যে আলগার তো মরে গেল, এখন পরের মৃত্যুগুলো কেমন হবে, মানে তবে তো লোকেরা সেভ হবে না, তাই না? তো একজন পুলিশ অফিসার যার নাম রোহিত, সে রবিকে বলে যে স্যার এখন এই কেস কবির হ্যান্ডেল করতে পারবে না, কারণ অশোক কবিরকে ইলেকশনে সিকিউরিটির চার্জ দিয়েছে। তো রোহিত রবিকে বলে যে আমরা এই কেসের জন্য অফিসার নাম্বিকে ডেকে নেই, যে আগেও এমন অনেক কেস সলভ করেছে। এখন অন্যদিকে গাইস আমরা নাম্বিকে দেখি যে কিছু গুন্ডার সাথে লড়াই করছে। তারপরের দিকে রবির রোহিতকে বলে যে তাহলে আমরা এই কেসের জন্য নাম্বিকে রেখে দিই। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের নাম্বির ওয়াইফ অনিতাকে দেখানো হয় এবং তখন তার লয়ার তাকে বলে যে 10টার সময় কোর্টের হিয়ারিং শুরু হয়ে যাবে, তাই তুমি তৈরি থেকো। আর গাইস এই মেরে আমার খুবই ভালো লাগছে, আসলে ওর মধ্যে কেমন যেন একটা ইয়ে ভাব আছে। যাই হোক তোমরা আবার কেউ নজর দিও না, ঠিক আছে? যাই হোক তো একটু পর সেখানে নাম্বিও চলে আসে এবং আজকে কোর্টের হিয়ারিং শুরু হয়ে যায়। তারপর গাইস আমরা জজকে দেখি যে নাম্বি এবং অনিতাকে বলছে যে তোমরা দুজনে 6 মাস আগে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিলে। তো নাম্বির অনিতার সাথে ঝগড়ার কথা মনে পড়তে থাকে। তো অনিতা জজকে বলে যে আমাদের বিয়ের 6 বছর হয়ে গেছে, কিন্তু গত 2 বছর ধরে নাম্বি আমার সাথে ভালোভাবে ছিল না। তো নাম্বি জজকে বলে যে সেটি কবে কি হয়েছে না হয়েছে এখনো ওই নিয়েই পড়ে রয়েছে সে। আসলে কেসের কারণে আমার অনেক কাজ বাইরে থাকে আর তাই আমি ঠিক মতো টাইম দিতে পারিনি ওকে। কিন্তু অনিতার লয়ার বলে যে অনিতা একটি বাচ্চা চেয়েছিল, কিন্তু গাইস নাম্বি এই কথাটি সবসময় ইগনোর করেছে। তো জজ তাদের দুজনকে বলে তোমরা একটা কথা বলো, তোমরা কি সত্যি ডিভোর্স দিতে চাও? তো অনিতা হ্যাঁ বলে, কিন্তু নাম্বি ডিভোর্সের জন্য মানা করে দেয়। এখন জজ নাম্বি এবং অনিতাকে 3 দিনের সময় দেয় এবং বলে যে 3 দিনের মধ্যেই আমার জবাব চাই, না হলে এই কেস সামনে এগিয়ে যাবে। এবার দুজনে বাইরে এসে এই নিয়ে টুকটাক কথা বলে। তারপর নাম্বির কাছে রবির ফোন আসে এবং নাম্বি সেখানে চলে যায়। এরপরে গাইস আমাদের নাম্বির পাস্ট দেখানো হয়। ওই যে মুভির শুরুতে আগুনের কারণে যে মৃত্যু হয়েছিল না, সেই কেসের নামই কোদাই কার্নেল কেস ছিল আর সেই কেসের ইনচার্জ নাম্বি ছিল। এবং গাইস এই কেসটি প্রায় 6 বছর আগের ছিল আর সেখানেই নাম্বির সাথে অনিতার দেখা হয় আর এরপর দুজনে একে অপরকে বিয়ে করে নেয়। এবার গাইছে আমরা নাম্বিকে দেখি যে নয়নার সাথে দেখা করে এবং বলে যে আমার আপনার কাছে কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। নয়না বলে যে আমি তো সব সাক্ষ্য দিয়ে দিয়েছি, কিন্তু নাম্বি বলে যে শুধু একবার আমাকে বলে দিন, তারপর ক্লিয়ার হয়ে যাবে। তারপর নাম্বি রোহিতের সাথে আলগারের বাড়িতে যায় এবং এখানে আমরা জানতে পারি গাইস আলগার যে বাড়িতে থাকতো সেই বাড়িটি সে 20 বছরের আগে কিনেছিল। এখন আশেপাশে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে আলগারের ওয়াইফের নাম এলিস, যে খ্রিস্টান। তখন নাম্বি রোহিতকে জিজ্ঞেস করে যে আলগার কি জাত বদলে ছিল। রোহিত বলে যে না, আলগার জাত বদলায়নি এবং তার একটি 18 বছরের ছেলেও আছে যার নাম সুরিয়া। তারপর জানা যায় গাইস যে সুরিয়া নামে যে ছেলেটি ছিল যে আলগারকে টিভিতে দেখে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। এখন নাম্বি রবিকে বলে যে আলগার সেই চ্যানেলের সব সিকিউরিটি সিস্টেমকে হ্যাক করে নিয়েছিল এবং সে এটি বলেছিল যে আগামী 5 দিন পর্যন্ত প্রতিদিন কেউ না কেউ মরবে। তার মানে আজকে রাতে যাতে কারো মৃত্যু না হয় তার জন্য আমাদের অবশ্যই তৈরি থাকতে হবে। হ্যাঁ, কিন্তু যদি কিছু না হয় তবে এই কেস
ক্লোজ হয়ে যাবে। তারপর গাইস রবি নাম্বির কথায় রাজি হয়ে যায়। এখন নাম্বি সরাসরি সেই চ্যানেলের একজন স্টাফকে ধরে ফেলে যার নাম রাজু। রাজু নাম্বিকে বলেছে আলগার তাকে 200 টাকা এবং একটি বক্স দিয়েছিল ভিতরে নিয়ে যাওয়ার জন্য। তো নাম্বি বলে যে আরে তুমি সেই বক্স চেক করোনি কেন? তো রাজু বলে বক্স কিভাবে চেক করবো ছাড়, আলগার আমাকে বলেছিল বক্সে একটা ফোন আছে, তাই আমিও আর বেশি ধ্যান দেইনি। যাই হোক এরপর সন্ধ্যার 7টা বেজে যায় এবং সব বিলবোর্ডে আলগারের ভিডিও চলে আসে। আলগার বলে যে আজকে যে লোকটির খুন হতে চলেছে না তার নাম অশোক, এবং গাইজ শুধু এতটুকু বলতেই ভিডিওটি বন্ধ হয়ে যায়। আর এরকম দেখে তারপর সিএম অশোক নিজের কাছে সিকিউরিটি বাড়িয়ে দেয় এবং নাম্বিও অশোক নামের লোকদের খুঁজতে লেগে যায়। তো গাইজ এখন রাত 8টা বেজে গেল। তো আমরা অশোক নামের একজন লোককে দেখি যে নিজের নাতনির সাথে কথা বলার জন্য টেলিফোন বুথ থেকে কল করে, কিন্তু গাইজ যখনই অশোকের নাতনি ফোন তোলে না তখনই টেলিফোন বুথ ব্লাস্ট হয়ে অশোক মারা যায়। এখন নাম্বিও টেলিফোন বুথের এখানে পৌঁছে যায়, কিন্তু নাম্বি বোম স্কোয়াডের থেকে জানতে পারে যে টেলিফোন বুথে RDRX রাখা ছিল। তখন এটি শুনে নাম্বি রোহিতকে বলে যে আগামী 24 ঘন্টায় শহরে যত RDS বিক্রেতা আছে তাদের সবার রিপোর্ট আমার চাই। তারপর গাইস আমরা এখান থেকে তৃতীয় দিনে সুরিয়াকে দেখি যে নিজের শহরে ফিরে আসে এবং বাস স্টপে নেমে যায়। তখন সে একটি নতুন সিম কার্ড কিনে কাউকে কল করে, কিন্তু তখনই তার পিছনে পুলিশ চলে আসে এবং তাকে ধরে ফেলে। আর এখন আমরা নাম্বিকে দেখি যে অশোকের বাড়ির তল্লাশি নিচ্ছিল। তারপর নাম্বি রবির কাছে যায় এবং বলে যে অশোক একজন রিটায়ার্ড আর্মি অফিসার ছিল এবং তাকে মারার জন্য RDX ইউজ করা হয়েছিল, কিন্তু RDX এতটাই ছিল যে তা দিয়ে শুধু একজন লোকই মরে। আর এখানে জানা যায় গাইস আলগারের কাছে যে বন্দুকটি ছিল সেটি সে ডার্ক ওয়েব থেকে কিনেছিল এবং বলতে গেলে সে একজন ড্রোপ ইঞ্জিনিয়ারও ছিল। তো বিলবোর্ডকে কিভাবে হ্যাক করতে হয় সেটি তার জানা ছিল। এখন আলগারের হ্যাকিং এবং সাইবার সিকিউরিটি সিস্টেম সম্পর্কে জানা তো ছিল, এটি তো এখন ক্লিয়ার হয়ে গেল। কিন্তু নাম্বি রবিকে বলে যে ভিডিও বিলবোর্ডে চলছিল সেটি আগে থেকেই রেকর্ডেড ছিল। এই কারণে গাইস এখন নাম্বি রবিকে বলে যে শহরের সব বিলবোর্ডস কিছুদিনের জন্য বন্ধ করিয়ে দাও, যাতে আবারও বিলবোর্ড হ্যাক করে কোনো ভিডিও চলে না আসে। তো রবি নাম্বিকে বলে এই কেসে কি আরো কেউ হতে পারে যে আলগারকে সাহায্য করছে? তো নাম্বি রবিকে বলে যে আপাতত কোনো আইডিয়া তো নেই। তারপর গাইস নাম্বি সুরিয়াকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করে যে এই খুনগুলোতে আলগারকে কেউ কি সাহায্য করেছে? তো সুরিয়া বলে যে প্রায় 3 বছর ধরে আলগারের থেকে দূরে ছিলাম আমি তার সম্পর্কে বেশি কিছু জানি না। তো গাইস আবারও সিন চেঞ্জ হয় এবং আমরা নাম্বিকে অশোকের ফ্যামিলির সাথে কথা বলতে দেখি। তো নাম্বি জানতে পারে যে অশোকের ফ্যামিলি আলগারকে চিনত না এবং সুরিয়ারও 3 বছর ধরে আলগারের সাথে কোনো কথা হয়নি, কারণ সে তার থেকে দূরেই আছে। গাইস সিন হয় আবার চেঞ্জ এবং সুরিয়া নাম্বিকে বলে যে দেখো আলগার আগের সপ্তাহ পর্যন্ত বাইরে থাকতো, আর যখন বাড়ি আসার পর সুরিয়া যদি তাকে জিজ্ঞেস করতো যে কোথায় গিয়েছিলে, তবে আলগার বলে দিত সে নিজের বইয়ের রিসার্চের জন্য গিয়েছিল, মানে কোনো ক্লিয়ার জবাব সে দিত না। এখান থেকে নাম্বি যায় আলগারের বইয়ের পাবলিশারের কাছে। তো পাবলিশার বলে যে একদিনেই আলগারের 1000-এরও বেশি বইয়ের অর্ডার চলে এসেছে। আর এখানে নাম্বি পাবলিশারের থেকে আলগারের বইগুলো নিয়ে যায়। তারপর সে জানার জন্য নয়নাকে কল করে এবং জিজ্ঞেস করে যে আলগারের বইগুলোর নাম কি কি ছিল। তো নয়না নাম্বিকে বইগুলোর নাম বলে, যেমন আই অফ হান্টার, ক্রিসমন স্কাই, ব্লিডিং হার্ট এবং আরিয়ান। তারপর নাম্বি নয়নাকে বলে যে আমি সব বই পড়ে ফেলেছি কিন্তু একটি বই পেলাম না। তো নয়না বলে যে নির্ঘাত সেটি আরিয়ান হবে। তো নাম্বি বলে হ্যাঁ এই আরিয়ান নামের বইটি, কিন্তু তুমি কিভাবে জানলে যে আমি এটা পাইনি? তো নয়না জানায় যে আমিও আলগারের উপর রিসার্চ করেছিলাম এবং আমিও আরিয়ান নামের বইটি কোথাও পাইনি। অর্থাৎ গাইস এই আরিয়ান নামের বইয়ের পিছনেই পুরো মুভিটি। অবভিয়াসলি পুরো মুভিটি তো এর পিছনেই সব রহস্য থাকবে। এখন নাম্বি পাবলিশারকে জিজ্ঞেস করে যে সব বইয়ের রাইটস আলগারের ছেলে সুরিয়া পাবে কি? তো পাবলিশার মানা করে দেয় এবং বলে যে আলগার একজন লয়ার রেখে দিয়েছে, তারই সব জানা থাকবে। সিন হয় চেঞ্জ এবং আমরা নাম্বিকে সাইকাট্রিস্টের সাথে কথা বলতে দেখি। সাইকাট্রিস্ট তাকে বলে আলগারের কেসটি সবচেয়ে ইউনিক, আমার এর জন্য আরো টাইম লাগবে। সিন হয় আবার চেঞ্জ এবং আমরা সুরিয়াকে দেখি যে নাম্বিকে জানায় যে আগে অনেকবার রাতে বাড়ির বাইরে থেকে খুব অদ্ভুত আওয়াজ আসতো, কিন্তু যখন একদিন আমি গিয়ে দেখলাম তো জানা গেল যে আলগার বাড়ির বাইরে কোদাল দিয়ে ঘুরছে। এই ব্যাপারে আসলে আমি কিছুই জানি না, কিন্তু কিছু তো করতেন তিনি বাইরে।